ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে ইলিয়াস আলী যে আবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছেন, সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা। যারা এই মুহূর্তে শুনছেন দেখছেন সবাইকে ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার আহ্বান জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইলিয়াস আলীদেরকে বিএনপি বা সমমনার যে সমস্ত দল আছে প্রত্যেকে বিগত বেশ কয়েক বছর ধরে লালন করে আসছেন। এখানে রুমিন ফারহানাও তাদের সাথে একসময় ভালোবাসায় আবদ্ধ ছিল, যার কারণে তারা আজকে রুমিন ফারহানাকেও আক্রমণ করতে ছাড়ছেন না। এই ব্যাপারগুলো আমরা যদি দেখি যে রাজনৈতিক যে সমালোচনাগুলো, সেই সমালোচনা রাজনৈতিক জায়গা থেকে বের হয়ে এখানে ব্যক্তিগত পর্যায়ে পর্যন্ত আক্রমণ হচ্ছে। আজকে যে আলোচনা, সেই আলোচনার মধ্যে আমরা যদি দেখি, এখানে বলা হচ্ছে রুমিন ফারহানার এই বক্তব্য, ডক্টর জাহেদ সার খাটে যা শিখিয়ে দিয়েছেন তিনি তাই বলেছেন। তো এই ব্যাপারটা যদি আপনারা দেখেন, খাটে আসলে কি শেখানো যায় বা খাটে শেখানোর অনেক কিছুই আছে, বাট তার যে বক্তব্য, সে বক্তব্যকে যদি আপনারা গভীরভাবে চিন্তা করেন, সেখানে একটা বাজে ইঙ্গিত। এবং ডক্টর জাহিদ এবং ব্যারিস্টার রুমিন ফারহানা যদিও বা দুজনেই বিএনপিপন্থী, বাট তাদের সাথে সেই ধরনের প্রেমের সম্পর্ক বা তাদের বৈবাহিক সম্পর্ক, কোনো সম্পর্কই তাদের জায়গা থেকে তারা অফিসিয়ালি আনঅফিসিয়ালি কখনো প্রুভ করেননি। বাট বাংলাদেশের যে রাজনীতিতে নোংরা রাজনীতি শুরু হয়েছে, সেই নোংরা রাজনীতির শিকার এখন কিন্তু রুমিন ফারহানা থেকে শুরু করে আরও যারা যারা আছেন সবাই এখানে বলতে শিকার হচ্ছেন। তো ইলিয়াস আলী যে কথাটি বলেছেন, সে কথাটার মর্মার্থ হচ্ছে এই যে জেনারেল ওয়াকার সাহেব তিনি গত 24 সালে 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পালাবদলের মধ্য দিয়ে যে সরকার আসলো, সেই সরকারের প্রধান উপদেষ্টার নির্বাচনে যে রুটম্যাপ, সেই রুটম্যাপ দিয়ে যখন বিভিন্ন দল বিভিন্ন কথাবার্তা তুলেছেন, সে সময়ে সেনাপ্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়াই মানে একটা সঠিক উত্তম সময়। এই কথাটা বলার জন্য তারা ওয়াকার সাহেবকে নানা ধরনের প্রশ্নের মুখোমুখি করেছেন, বিভিন্ন কথা বলেছেন এবং সর্বোপরি এই বিষয়টা রুমিন ফারহানা বিশ্লেষণ করেছেন যে যেখানে পৃথিবীর সমস্ত জেনারেলরা ক্ষমতাকে গ্রাস করার জন্য এক পায়ে অনেক সময় উঠে পড়ে লেগে থাকেন, সেখানে সুযোগ থাকা সত্ত্বেও জেনারেল ওয়াকার সাহেব তিনি ক্ষমতাকে গ্রহণ করেননি, বরঞ্চ এই ক্ষমতাকে গ্রহণ না করে তিনি একটি নির্বাচনের রুটম্যাপের কথা বলেছেন এবং দ্রুততার সাথে নির্বাচন আয়োজন করার কথা বলেছেন। এই বিষয়টাকে তিনি যখন একটা টক শোতে তুলে ধরেন, সেই টক শোর বিষয়টাকে কেন্দ্র করে ইলিয়াস আলী আজকে তার যে স্ট্যাটাস, সে স্ট্যাটাসের বিষয় আসে যে রুমিন ফারহানা এই বক্তব্যগুলো ডক্টর জাহেদ সার, মানে স্যারকে সার বলেছেন, তাদের সাথে যেহেতু একটা দ্বন্দ্ব, যা খাটে শিখিয়ে দিয়েছেন তাই তিনি বক্তব্য দিয়েছেন। তো এ হচ্ছে ইলিয়াস আলীর মানসিকতা। সে এখন এমনভাবে কথাবার্তা বলে, সে বাংলাদেশের মধ্যে একমাত্র কি মানে স্পিচ ডেলিভারি দেওয়ার বা বুদ্ধিজীবী বা অনেক কিছুই বুঝেন বা অনেকটা দেশপ্রেমিক ইত্যাদি ইত্যাদি। আসলে প্রকৃতপক্ষে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ইলিয়াস আলীকে যদি বা ইলিয়াসকে, সাংবাদিক ইলিয়াসকে যদি দাঁড় করাই, সেখানে আপনারা তাদের দুজনের যে ক্যারেক্টার এবং তাদের দুজনের যে যোগ্যতা, তাদের দুইজনের যে সামাজিক অবস্থান, তাদের দুইজনের যে পারিবারিক অবস্থান, তাদের দুজনের যে রাজনৈতিক অবস্থান, এখানে ইলিয়াস আলী ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে মানে কত ব্যবধান হতে পারে, এই ব্যাপারটা আপনাদের কাছে রাখলাম। আপনারা আপনাদের জায়গা থেকে কমেন্ট বক্সে জানাতে পারেন। মনে রাখবেন, রাজনৈতিক মত পার্থক্য এক জিনিস, আবার সেই রাজনৈতিক মত পার্থক্য থাকার কারণে আপনি কোনো একটা বিষয়ে যখন বিরোধী কাউকে
পার্সোনাল জায়গা থেকে অ্যাটাক করে ফেলেন, সেই অ্যাটাকটা যখন একেবারে নিম্ন পর্যায়ের হয়ে যায়, সেই জায়গা থেকে যিনি অ্যাটাক করেছেন তাকেও কিন্তু একটা মেজারমেন্টে দেখতে হয় এবং তাকে ওই দৃষ্টিকোণ থেকে দেখতে হয়, আসলে তার ভ্যালুর জায়গা এবং যাকে করা হচ্ছে তার ভ্যালুর জায়গা, বিষয়টা ভাবতে হয়। বাংলাদেশে 24 পরবর্তী বিভিন্ন রকমের দার্শনিক নেতা, আধ্যাত্মিক নেতা, বিভিন্ন কিছুর হত্যাকর্তা, অনেক কিছুই তৈরি হয়েছে। আসলে এই যারা নিজেকে পুনু মনে করছেন, তারা আসলে মাঠের যে অংশ, সেই অংশের সাথে তারা কখনোই সরাসরি সম্পৃক্ত নয়। তারা শুধুমাত্র ফেসবুক, ইউটিউবে নানা ধরনের ধাপ্পাবাজিতে, ধান্দাবাজিতে ন্যস্ত ছিল। আপনারা অনেকে খেয়াল করছেন কিনা জানি না, ফ্রান্স থেকে এক ইউটিউবার, সে সবসময় বলে থাকে যে তারা যদি নেগেটিভ তৈরি না করতো তাহলে এই আন্দোলন সংগ্রাম কিছুই হতো না। আসলে ভাই ব্যাপারটা কি, মানে তারা তাদেরকে কোন লেভেলে চিন্তা ভাবনা করতেছে একবার চিন্তা ভাবনা করে দেখেন। অথচ সেই মানুষগুলো বিভিন্ন সময় বাংলাদেশের মানুষকে ঘুমে পর্যন্ত থাকতে দিচ্ছে না। তারা আহ্বান করছে মানে মাঠে ঘাটে রাস্তায় নেমে বিভিন্ন কিছু প্রতিহত করার জন্য। আসলে তারা কি নিজেদের অবস্থানটুকু ভুলে গেছেন? এই বিষয়টা যদি আপনারা চিন্তা করেন, এই যে রুবিন ফারহানা এবং যারা ফেসবুকে তাকে নিয়ে বিভিন্ন কথা বলছেন, তাদেরকে যদি স্ব জায়গায় স্ব স্থানে বা ঢাকার মধ্যে মানুষ এখানে তাদের অবস্থান থেকে আহ্বান করতে বলে, রুবিন ফারহানা আহ্বান করলে যে মানুষগুলো আসবে তার 10 ভাগের 1 ভাগকে এরা কি করতে পারবে? নিজেদের জায়গা থেকে আনতে পারবে? হতে পারে তারা আওয়ামী লীগের যে বিদ্বেষ বা আওয়ামী লীগের প্রতি তাদের যে রাগ ঢাক বিদ্বেষ বা আওয়ামী বিরোধী যে সমস্ত কথাবার্তা তারা বলে, সে কারণে জামাতের কাছে, বিএনপির কাছে বা আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের কাছে কিছু সময়ের জন্য খুব প্রিয়, এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে হয়তোবা তারা তাদের কর্মীদেরকে দিয়ে তাদেরকে একটু সাপোর্ট দিবে বা শোডাউন করাবে। আদারওয়াইজ তাদের ব্যক্তিগত জায়গা থেকে তাদের ডাকে 5টা মানুষ আসবে মনে হয়? তো সেই জায়গাতে ব্যারিস্টার রুবিন ফারহানা যত সমালোচনা থাকুক, যত আলোচনা থাকুক, যত কিছুই থাকুক, এখানে একজন পলিটিশিয়ানের বিষয়ে যখন আপনি ভাববেন, সেটা আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে যেই হোক না কেন, পাবলিকের সাথে যাদের সম্পর্ক, পাবলিককে ঘিরে যাদের রাজনীতি, তারা যখন একটা বিষয় নিয়ে জনগণকে আহ্বান করে, সেই আহ্বানে এখানে শত শত নারী, পুরুষ, আবাল, বৃদ্ধা, বনিতা সবাই কিন্তু সাড়া দেয়। তো এই জায়গায় ইলিয়াস আলীর বিষয়টা আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, তার যে রুবিন ফারহানাকে ঘিরে এই বাজে কথাগুলো আসলে কতটা যুক্তিযুক্ত, এবং এই ব্যাপারগুলো বিএনপি তাদেরকে আসলে কিভাবে দেখছে। বিএনপি কি এখনো তাদের যে ব্যাপারগুলো রয়েছে তারা কি বুঝতে পারছে যে এই সমস্ত সো কল্ড যারা ইউটিউবে বিভিন্ন রকমের বাজে ন্যারেটিভ দাঁড় করায় এবং দাঙ্গা হাঙ্গা বিভিন্ন রকমের একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তারা কি আদৌ বিএনপির জন্য খুব হেল্পফুল হবে? আওয়ামী লীগের সাথে বিএনপির মত পার্থক্য থাকতে পারে, আওয়ামী লীগের সাথে জামাতের মত পার্থক্য থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, বাট এরপরও কিন্তু রাজনীতির জায়গায় বিগত সময়ে ছিল একজন আরেকজনের সাথে সামাজিক যে জায়গা আছে সে জায়গায় কথা বলেছে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। বাট এই যে পরিবেশ পরিস্থিতি, কিছু মানুষ এগুলোকে এমনভাবে তৈরি করার চেষ্টা করছে যে রাজনীতির বাইরে মানুষের যে একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কটাও বিভীষিকাময় করে দিচ্ছে এবং সর্বোপরি বাংলাদেশকে একটা কবরস্থান বানানোর একটা পায়তারা শুরু করে দিয়েছে। তো এই ব্যাপারগুলো বাংলাদেশের মানুষের ভাবা উচিত বলে আমার জায়গা থেকে আমি মনে করছি। রাজনীতির মত, পথ, দর্শন বিভিন্ন কিছু থাকতে পারে। রাজনীতি যেহেতু আছে, রাজনীতিকে ঘিরে নানা ধরনের অস্থিরতা, অস্থিতিশীলতা, নানা কিছুই থাকবে। বাট
একটা সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, সেই সামাজিক যে জায়গাটা, সেই জায়গাটা যখন একেবারে কবরস্থান হয়ে যাবে, তখন কিন্তু এই বাংলাদেশ একটা কবরস্থান বা বাংলাদেশ এমন মেন্টালিটি তৈরি করবে, সে মেন্টালিটির একমাত্র ধারক বাহক হবে রাজনৈতিক পরিচয়, যার যখন সময় চলবে সে সময়ে সে মতের মানুষ ছাড়া অন্য কোনো মতের মানুষ কোনো অবস্থাতে এখানে বসবাস করা মানে কষ্টকর হয়ে যাবে। তো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং সবাইকে হেদায়েত দান করুক, এই ব্যাপারগুলো থেকে বাংলাদেশ ওভারকাম করুক, বাংলাদেশ একটা সুস্থ অবস্থার দিকে পথ চলা হোক এবং বাংলাদেশের জন্য কল্যাণময় কিছু বয়ে আনুক, সেই কামনায় শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।